চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট ৫৭ ব্যক্তি ও কোম্পানির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের নামে থাকা ৬ ব্যাংকের ২ শতাধিক অ্যাকাউন্টে গত ৫ বছরে লেনদেন হয়েছে ১,০৯,০০০ কোটি টাকা। এখনও জমা আছে ২৬,০০০ কোটি টাকা, যদিও খোদ এস আলমের হিসাবে আছে মাত্র ৫.৫ লাখ টাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের সদস্যদের ৫ বছরের লেনদেনের তথ্য জানতে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় কর অঞ্চল ১৫। এরই মধ্যে তথ্য দিয়েছে বেশিরভাগ ব্যাংক, যেখানে ৬ ব্যাংকে এস আলম পরিবারের নামে মিলেছে ৫৭ ব্যক্তি ও কোম্পানির তথ্য। এসব কোম্পানির একটি এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল। গত ৫ বছরে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় ৮৪,০০০ কোটি টাকা। এখনও আছে ৫,৫০০ কোটি টাকা। কর কর্মকর্তাদের ধারণা, এস আলমের বেশিরভাগ ঋণের টাকা এই হিসেবে জমা হয়, পরে ধীরে ধীরে বের করে নেওয়া হয়। এস আলম ভেজিটেবল কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে ৭,৫০০ কোটি টাকা, এখন আছে ৪,৫০০ কোটি টাকার বেশি। সুপার এডিবল কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় ৫,৫০০ কোটি টাকা, এখনও আছে ৪,৫০০ কোটি টাকার বেশি। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন কোম্পানির অ্যাকাউন্টে আছে ৩,৬০০ কোটি টাকার বেশি। এস আলম ট্রেডিং কোম্পানিতে আছে ৫,৫০০ কোটি টাকা। কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব, এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না, সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো। এবং তারা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংক লেনদেনে সবচেয়ে এগিয়ে এস আলমের ভাই আব্দুল্লাহ হাসান। গত ৫ বছরে তার অ্যাকাউন্টে জমা হয় ৯০০ কোটি টাকা। আগের জের সহ এখন আছে ১,৫০০ কোটি টাকা। তবে খোদ এস আলম আছেন শূন্য অবস্থায়। তার অ্যাকাউন্টে ২০ কোটি টাকা ঢুকলেও আছে মাত্র ৫.৫ লাখ টাকা। তার বউয়ের অ্যাকাউন্টে আছে ১৭ লাখ টাকা মাত্র। কর কর্মকর্তারা জানান, বাকি প্রতিষ্ঠানের তথ্য পেলে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে। সব তথ্য পাওয়ার পর কর ফাঁকি ও সংশ্লিষ্ট নানা অপরাধ অনুসন্ধান করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে। সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি এখনও বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে। এ ব্যাপারে সরকার আরও কঠোর হবে জানিয়ে হুঁশিয়ারি দেন অর্থ উপদেষ্টা। এদিকে পণ্যের সরবরাহ বাড়ানো সহ দাম সহনীয় রাখতে ভোজ্য তেল ও রাইস ব্র্যান্ড আমদানির কথা জানান তিনি। আপনারা জানেন তো মূল্যস্ফীতিটা কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, ১,০০০, ৭০, ৬০,০০০ কোটি টাকা দিয়েছে খরচ করে। এইগুলোর ইম্প্যাক্ট, ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব আসলো ব্যাংক মালিকদের সংগঠন বিএবিতে। সংগঠনের নতুন সভাপতি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নতুন কমিটি ব্যাংকিং খাতের হারানো আস্থা ফেরাতে কাজ করবে বলে জানান বিএবি নেতারা। ২০০৮ সাল থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবি এর সভাপতি হিসেবে টানা ক্ষমতায় ছিলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। যদিও বিএবি এর নিয়ম অনুযায়ী এক কমিটির মেয়াদ ৩ বছর। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবি এর চেয়ারম্যান পদও হারান তিনি। সোমবার ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে বিএবি এর কার্যালয়ে নতুন কমিটি গঠনে বৈঠকে বসেন বিভিন্ন ব্যাংকের উদ্যোক্তারা। বিএবি এর চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল হাই সরকার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রৌমরৌফ চৌধুরী হলেন বিএবি এর ভাইস চেয়ারম্যান। গণতন্ত্রকে কি সংশোধনী আনা হবে, সেই সংশোধনী ঠিক করার জন্য এটাকে পরীক্ষা নিরীক্ষা করে পুনর্বিবেচনা করে এই কমিটির কাছে একটা সংস্কার প্রস্তাব দেওয়ার জন্য আমি প্রপোজ করি। নতুন এই কমিটির কাছে বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন ব্যাংকের চেয়ারম্যানরা। ব্যাংকিং খাত সংকটে রয়েছে জানিয়ে আস্থা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান তারা। আমাদের অবজেক্টিভ খুব বিরাট অবজেক্টিভ। এখন সামনে যদি আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের অ্যাক্টিভিটিসগুলোতে পুরো ট্রান্সপারেন্সি থাকবে। আর এখানে যারা আসে তারা তো কারো তো টাকার অভাব নাই, সবাই তো ইনশাল্লাহ টাকার মালিক সবাই। কাজে আমরা তো এখানে দেওয়ার জন্য আসছি, দেওয়ার জন্য আসি না এখানে। কাজে যেগুলো আগে প্র্যাকটিস করা হয়েছে ওগুলো রিপিট হবে না এখানে।
অভিযোগ রয়েছে গেল 15 বছরে বিভিন্ন ইস্যুতে ব্যাংকগুলো থেকে 10,000 কোটি টাকা তুলেছে বিএবি। এই অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষা চেয়েছেন ব্যাংক উদ্যোক্তারা। 6 মাস খুব কম সময়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 6 কার্যদিবস দরপতন ঢাকার শেয়ার বাজারে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 200 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন হয় 621 কোটি টাকা। এদিকে পুঁজিবাজারে অনিয়মে ব্যবসায়ী এস আলম এবং সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার শুরুতেই পড়তে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম 11 মিনিটে প্রধান সূচক কমে 38 পয়েন্ট। এরপর সূচক বাড়লেও দিন শেষে ডিএসইএক্স 49.76 পয়েন্ট কমে অবস্থান করছে 5,629 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 621 কোটি 35 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 57 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 360টির এবং অপরিবর্তিত রয়েছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লিন্ডে বাংলাদেশ, দ্বিতীয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে এমজিএল। এদিকে ব্যবসায়ী সালমান এফ রহমান ও এস আলমের পরিবারের সদস্য তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে পুঁজিবাজারে অনিয়ম হয়েছে কিনা তা অনুসন্ধান করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 184 পয়েন্ট কমে অবস্থান করছে 16,053 পয়েন্টে। লেনদেন হয় 7 কোটি 41 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে 25% পর্যন্ত বেড়েছে সব ধরনের টায়ারের দাম। রিক্সা, ভ্যানের টায়ারের দাম বেড়েছে প্রায় 150 টাকা। এছাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে বাস, ট্রাকের মতো যানবাহনের টায়ারের দাম। বিক্রেতারা বলছেন, বিশ্ববাজারে রাবারের দাম বাড়ার পাশাপাশি গাজী টায়ার্সে আগুনের ঘটনার পর টায়ারের সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে। গেল 25 আগস্ট দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় গাজী টায়ার্সের কারখানা। ফলে টায়ার ও টিউবের কারখানাটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়। রিক্সা ও ভ্যানের টায়ারের প্রায় অর্ধেক বাজার ছিল গাজী টায়ার্সের দখলে। প্রতিষ্ঠানটিতে আগুনের ঘটনায় থমকে গেছে এর উৎপাদন। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে তাদের পণ্য সরবরাহ বন্ধ থাকায় অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। 200, 250, 300 টাকা কত বাড়ছে একটা করে টায়ার। গাজী টায়ার ছিল 520 টাকা, অন্ত গাজী টায়ার পাওয়া যায় না। ন্যাশনাল টায়ার ছিল 500 টাকা, ন্যাশনাল টায়ার এখন 700 টাকা। রিক্সা, ভ্যানের এই বাজারটা গাজী নিয়ন্ত্রণ করে। ওরা না থাকার কারণে অন্যান্য কোম্পানি যারা আছে ওরা এখন এই সুযোগে কিছুটা রেট বাড়াই দিয়ে মার্কেট চালাইতেছে। রিক্সা, ভ্যানের পাশাপাশি বাস, ট্রাকসহ ভারী যানবাহনের কিছু টায়ারও বিক্রি করত গাজী। বিক্রেতারা বলছেন, প্রতিষ্ঠানটির নতুন কোনো পণ্যের চালান আসেনি বাজারে। গাজীটা যখন আগুন লাগে তার পরে অন্যান্য কোম্পানিরা টায়ারের দাম বৃদ্ধি করছে। গাজী টায়ারটা একটা সাশ্রয়ী মূল্যে পেত বাংলাদেশ, সেই টায়ারটা এখন আর পাচ্ছে না। এখন মনে করেন যে টায়ারের দামটা একটু ঊর্ধ্বগতি, একটু বাড়ছে। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, কয়েক মাস ধরে টায়ার তৈরির কাঁচামাল রাবারের দাম বেড়েছে। এছাড়া ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন খরচও বেড়েছে। এ অবস্থায় বেশি দাম দিয়ে বিদেশ থেকে টায়ার আমদানি করতে হবে বলে জানান তারা। রিক্সা সেগমেন্ট হচ্ছে আপনার ভ্যান টায়ার, রিক্সা টায়ার, ঠিক আছে, সাইকেল টায়ার, এই যে টায়ারগুলো আছে এটাতে আমাদের একচেটিয়া ব্যবসা। এটার প্রভাবটা নেগেটিভ যখন পড়বে তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বড় শক্তি একটা আমরা এখানে ছিলাম টায়ার ইন্ডাস্ট্রিগুলো। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 25 লাখ টায়ারের চাহিদা রয়েছে। দেশের বেশ কয়েকটি কোম্পানি টায়ার উৎপাদন করলেও বাজারে চাহিদার 90% বেশি আমদানি করা হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 অক্টোবর থেকে সারা দেশে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যাগ ব্যবহার করা যাবে না। সোমবার সচিবালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী মাস থেকে সুপার শপে পলিথিনের ব্যাগে কোনো পণ্য ক্রেতাদের আর দেয়া যাবে না। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ বার্তা ব্যাপকভাবে প্রচার করা হবে বলেও জানান তিনি। পত্রিকায়ও গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে সব
সুপার শপের সঙ্গে বসে পাটের শপিং ব্যাগ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা নেবে। বাংলাদেশের কাছে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর পাওনা $80 কোটি। বিদ্যুৎ কেনায় এ বকেয়ার মধ্যে প্রায় $50 কোটি পরিশোধে বিলম্বিত হয়েছে। দ্রুত এই অর্থ পরিশোধে বাংলাদেশ সরকারকে সতর্ক বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে, আর্থিক চাপ সত্ত্বেও তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে এবং জানানো হয়েছে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই। কারণ হিসেবে আদানি তাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেয়া অঙ্গীকার তুলে ধরে। গত বছর মার্চ থেকে ভারতের ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা শুরু করে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার এখন বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতার কাছ থেকে সহায়তা চাইছে। আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে আজও অন্তত ৭৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহলও অব্যাহত রয়েছে। এর আগে সকালে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকরা। তবে দাবি পূরণ না হওয়ায় কাজে যোগ না দিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসেন তারা। শিল্প পুলিশ জানিয়েছে, দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। এছাড়া হামলার আশঙ্কায় আশেপাশের কয়েকটি কারখানাতেও ছুটি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।